ভারতের প্রধানমন্ত্রী উনি তো কোনো হিন্দু রাষ্ট্রের প্রধানমন্ত্রী না। কারণ ভারত স্বীকৃত কোনো হিন্দু রাষ্ট্র না, ভারত একটি সেকুলার রাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী উনি তো সকলের প্রধানমন্ত্রী, উনি হিন্দুর প্রধানমন্ত্রী, উনি মুসলিমের প্রধানমন্ত্রী, উনি বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যত সম্প্রদায় আছে সে তার প্রধানমন্ত্রী উনি। মোদী ক্ষমতায় এসছে এই ঘৃণা ভাষণ, কারণ রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে গোধারার যে হত্যাকাণ্ড ছিল, ট্রেনের আগুন দেওয়া থেকে শুরু করে, সেটা ঘৃণা ভাষণের মধ্য দিয়ে তার শুরু। বিশেষ করে শতাব্দী প্রাচীন কংগ্রেস যখন বলে যে এটা হেট স্পিচ, এবং হেট স্পিচ নাম দিলে যখন মোদীকে পাওয়া যায়, তখন আসলে ব্যাপারগুলো ভারতের রাজনীতির জন্য একটা স্পর্শকাতর বিষয় হয়ে যায়। যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তারা নানান প্রচার অপপ্রচার প্রভাকাণ্ডায় লিপ্ত হয়। আমার কাছে মনে হচ্ছে এই যে ঘৃণা ভাষণ হচ্ছে তার এই অপপ্রচারের একটি অন্যতম কৌশল। বাংলাদেশের একটি ঘটনা এর মধ্যে, এই যে ফরিদপুরে আপনারা দুজনেই জানেন যে মন্দিরের আগুন হয়েছে, এরপরে পরবর্তী দুইজন হত্যা হয়েছে, এবং এটা বলা হচ্ছে যে মানে এই ঘটনাটা আপনারা দুজন জানেন। তারপরে একটু দর্শকদের জন্য আমি ছোট্ট করে বলতে চাচ্ছি যে এখানে সন্দেহের জেরে দুজন এখানে 8-9 জনকে আটক করেছিল। তারপরে এটা ঘটনাটা হয়েছিল মন্দির এবং একটা স্কুল পাশাপাশি আছে ফরিদপুরের, এটা মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের একটা অঞ্চলে একটা মন্দিরে প্রতিমায় আগুন লেগেছে। সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর পরই এই আগুনটা লেগেছে, এবং বলা হচ্ছে যে পাশে যে স্কুলটা ছিল ওখানে একটা বাথরুম নির্মাণের যে শ্রমিকরা ছিল মুসলমান, ওদেরকে ধরে এনে তারপরে এলাকাবাসী অনেক মারধর করে, এবং মারধরের এক পর্যায়ে তারা দুজন মারা যায়, এবং ওইখানে ইউপি চেয়ারম্যানকে আটক করা হয়, পুলিশ ওসি এদেরকেও আটক করা হয়েছিল। পরবর্তীতে পুলিশ এসে ফাঁকা গুলি করে এদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে দুজন মারা যায়, এবং বাকিদের অবস্থা শঙ্কাজনক। সো এই যে এরকম একটা ঘটনা, এটা অনেকেই বিশ্লেষকরা বলছেন, সমালোচকরা বলছেন যে এটা আসলে এই যে ভারতের নির্বাচনে মোদির যে হেট স্পিচ মুসলমানদেরকে নিয়ে করেছেন সেটারই একটা প্রভাব। আর আপনারা তো দুজনেই জানেন, আমরাও জানি যে ভারত এবং বাংলাদেশ পাশাপাশি দুইটা এত প্রতিবেশী দেশ, এবং একটা দেশের একটা ঘটনায় অন্য দেশে প্রভাবিত হয়, এবং ওই দেশের ঘটনায় যেমন গুজরাটের যখন রায়ট হয়েছিল এই মোদী সময়, সেই সময় কিন্তু বাংলাদেশে এটার প্রভাব পড়েছিল, আরো অনেক ধরনের প্রভাব পড়েছে। সো আমি প্রথমে ফারুকী ভাইয়ের কাছে আবার যাচ্ছি যে আপনি কি মনে করেন যে মানে মোদির এই হেট স্পিচের প্রভাব কি মুসলিমদের উপরে, যে হেট স্পিচ দিয়েছে তার প্রভাব কি এখানে পড়েছে কিনা, আপনার কি মনে হয়? আসলে প্রতিবেশী দেশের সবকিছুই প্রতিবেশী দেশের যারা থাকে এটা প্রভাবিত হয়, এটা তো কম বেশি প্রভাবিত হয়, এটা তো অস্বীকার করার কিছু নাই। এটা ঐতিহাসিকভাবে সত্য। মেক্সিকো আমেরিকা তাদের বর্ডারে যা ঘটে সেটা প্রভাবিত হয়, জার্মানি ফ্রান্সের প্রতিবেশী সেটা প্রভাবিত হয়, ভারত পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্রের একে অন্যের ভালো মন্দ সেটা প্রভাবিত হয়, বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্রের একে অন্যের ভালো মন্দ সেটাও প্রভাবিত হয়। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা এবং আমরা জানি সোভিয়েত ইউনিয়ন এবং চীন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং চীন তারাও একই আদর্শের থাকলেও রাজনীতিটা ভিন্ন থাকার কারণে প্রতিবেশী তাদের মধ্যেও বিভিন্ন সময় দাঙ্গা সংঘাত অনেক কিছু হয়েছে, প্রভাবিত হয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন যে সেই হেট স্পিচ, সেটার কারণে বাংলাদেশের এই ফরিদপুরের মধুখালী মন্দিরে এই ঘটনাকে কেন্দ্র করে দুই শ্রমিককে হত্যা করা হয়েছে কিনা, আসলে এটা তো এখন আহ হত্যা করা হয়েছে এটা সত্যি। সেখানে মারধর করা হয়েছে, হত্যার আগে তাদেরকে নির্যাতন করা হয়েছে, এবং বেশ গোষ্ঠীবদ্ধ ভাবেই সেখানে একটা নির্যাতন চালানো হয়েছে, যেটা অত্যন্ত সাংবাদিক হিসেবে এবং বিভিন্ন পত্রপত্রিকা অত্যন্ত নিন্দাজনক বলা হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করেছে। এবং এটা তদন্তাধীন আছে, বিচারাধীন বিষয়, তদন্তাধীন ভাষায় তদন্ত করলেই বের হয়ে আসবে এর মধ্যে কোনো হেট স্পিচ বা ঘৃণা ছড়ানোর যে বক্তব্য বা বিভিন্ন মিডিয়াতে এসেছে মোদি বলছেন সেটা এসে আসবে কিনা, সেটা আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্ত করলে বের হয়ে আসবে। কিন্তু এটা তো নিশ্চয়ই যে মোদি যেটা বলেছেন, মোদি যে ঘৃণা ছড়ানোর যে বক্তব্য দিচ্ছেন বলে তার বিরোধী রাজনীতিকরা অভিযোগ করেছেন সুস্পষ্ট ভাবে, সেটা একটু বিশ্লেষণ করলে এটা আমাদের জন্য অত্যন্ত মানে চিন্তার একটা বিষয় হয়। মোদি তো আসলে ভারতের প্রধানমন্ত্রী, উনি তো কোনো হিন্দু রাষ্ট্রের প্রধানমন্ত্রী না।
কারণ ভারত স্বীকৃত কোনো হিন্দু রাষ্ট্র না, ভারত একটি সেকুলার রাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী উনি তো সকলের প্রধানমন্ত্রী, উনি হিন্দুর প্রধানমন্ত্রী, উনি মুসলিমের প্রধানমন্ত্রী, উনি বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যত সম্প্রদায় আছে সে তার প্রধানমন্ত্রী উনি। ভারতের সবচেয়ে সুন্দর দিকটা হলো ভারতের গণতন্ত্রের বহু দল বহু মত বহু অঞ্চলের লোকের প্রতিনিধিত্ব করে ভারত, সেটা একটা গৌরবের বিষয়। অনেক রাজনীতির প্রতিনিধিত্ব করে ভারত, সেটা একটা গৌরবের বিষয়। অনেক ধর্মের প্রতিনিধিত্ব করে, অনেক ধর্মের শীর্ষস্থানীয় সমস্ত ধর্মীয় গুরু নেতা যা বলি না কেন আমরা, তারা ভারতে আছেন, উনি তাদেরও প্রধানমন্ত্রী। উনি যখন ওই কথাগুলি বলেন, সেটা যখন অন্য ধর্মের লোক, হিন্দু ধর্ম বহির্ভূত অন্যরা যখন সেটা আঘাতপ্রাপ্ত হন, এবং বিশেষ করে শতাব্দী প্রাচীন কংগ্রেস যখন বলে যে এটা হেট স্পিচ, এবং হেট স্পিচ নাম দিলে যখন মোদীকে পাওয়া যায়, তখন আসলে ব্যাপারগুলো ভারতের রাজনীতির জন্য একটা স্পর্শকাতর বিষয় হয়ে যায়। এবং অবধারিত ভাবেই সেটা যেহেতু কোনো অর্থনৈতিক বক্তব্য নয়, সেটা যেহেতু কোনো সামাজিক বক্তব্য নয়, সেটা যেহেতু একটা ধর্ম ভিত্তিক বক্তব্য হিন্দু এবং মুসলিম, সেই কারণে আমাদের দেশ তো কম বেশি প্রভাবিত হওয়ার একটা ঝুঁকি থাকে। সেখানে উনি বলেছেন যেটা, যে মুসলিমদের বিষয়ের কথা, যেটা আমরা এসেছে 2-3 দিন আগে উনি নরেন্দ্র মোদী সাহেব উনি গুজরাটে এক নির্বাচনী জনসভায় বলেছেন যে কংগ্রেস ক্ষমতায় আসলে কংগ্রেসের নেতারা ভারতীয় যে এই হিন্দুদের যে সম্পদ আছে তা মুসলিমদের মধ্যে ভাগ করে দিবেন। উনি আরো স্পেসিফিক বলেছেন যে রাজস্থানের যে হিন্দুদের বাড়িতে, হিন্দু গৃহবধূদের বাড়িতে যে সোনা দানা বা অলংকার থাকেন সেগুলো ভাগ করে দিবেন। এখানে দুটো বিষয় আছে। যেমন রাজস্থানের একটা কালচার আছে যে মহিলারা ওনারা খুব নির্লিপ্ত ভাবে শরীরে গলায় হাতে পায়ে ওনারা স্বর্ণ পরিধান করে থাকেন, এবং সেটা ধারণ করে থাকেন, এবং সেটা তাদের নিজেদের বাড়িতেই রাখেন। সেই জন্য উনি ওইখানে ওই রকমের একটা বক্তব্য দিয়েছেন যে আহ, আহ, কংগ্রেস ক্ষমতায় আসলে সেটা কংগ্রেস তাদেরকে দিয়ে দিবেন, ওইটা নিয়ে মুসলিমদের মধ্যে দিয়ে দিবেন। এখানে কংগ্রেস হলো তার প্রধান প্রতিদ্বন্দ্বী। এখানে যদি আমি ধরে নেই, যদি কোনো মুসলিম কোনো দল থাকতো, আমি জানি না তাদেরকে তিনি অভিযুক্ত করতেন কিনা, কিন্তু আপাতত দেখতে পাচ্ছি কংগ্রেস। কিন্তু কোন কথার পরিপ্রেক্ষিতে উনি বলেছেন, কংগ্রেস আবার এই কথার অভিযোগের আবার পাল্টা এই মোদির এই অভিযোগের পর পাল্টা অভিযোগ নির্বাচন কমিশনের দায়ের করেছে যে এটার মাধ্যমে ঘৃণা ছড়ানো হচ্ছে। সবচেয়ে বড় পুরনো প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস, কংগ্রেসের নেতা অর্জুনা খাড়গে নিয়ে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনে যে এখন এটা কোন কথা থেকে এসেছে। ওনারা বলছেন, কংগ্রেসের নেতারা বলছেন যে মোদী শুধু অসত্য শুধু ঘৃণাই ছড়াননি, উনি অসত্য তথ্য উপস্থাপন করেছেন, ইংরেজিতে বলা হয়েছে ফেক নিউজ। 2004 সালে যখন কংগ্রেস ক্ষমতায় আসলো, হরকিষাণ সিং সুরজিতের নেতৃত্বে যখন একটা বৃহত্তর জোট করে কংগ্রেস যখন ক্ষমতায় আসলো, তখন মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করা হয়। এবং মনমোহন সিং 2006 সালে মুসলিমদের উন্নয়নের জন্য উনি একটা বক্তব্য দিয়েছিলেন। মুসলিমদের উন্নয়ন উনি এই কথাটি বলেননি, উনি বলেছিলেন যে সংখ্যালঘুরা, আমাদের এখানে সংখ্যালঘু বলতে যেমন সাধারণত হিন্দুদের বোঝানো হয়, ভারতের সংখ্যালঘু বলতে মুসলিমদের বোঝানো হয়। উনি বলেছিলেন যে সংখ্যালঘুরা উন্নয়নের স্রোত থেকে পিছিয়ে আছেন, তাদের ক্ষমতায়ন জরুরি, তাহলে তারা উন্নয়নের সুফল ভোগ করতে পারবে, এবং তারা উন্নয়নের সুফল ভোগ করতে পারলে ভারতবর্ষ উপকৃত হবে, উন্নয়নটা ত্বরান্বিত হবে, উন্নয়ন নিশ্চিত হবে। এখন কংগ্রেসের নেতা যে অভিযোগটা করেছেন, সেখানে দেখা গেছে যে যে মোদী শুধু ঘৃণাই ছড়াননি, উনি ঘৃণা কথা কেন বলেছেন, কারণ উনি এখানে কোনো রাজনীতির কথা বলেননি, উন্নয়নের কথা বলেননি, উনি ধর্মেরকে টেনে এনেছেন, সেজন্য বলেছেন ঘৃণার কথা। এখানে রাজনৈতিক বিশ্লেষক যারা তারা বলছেন যে প্রথম দফা নির্বাচনের আউটফিটটা দেখে, প্রথম দফা নির্বাচনের আচরণটা দেখে মোদী বোধহয় নিজ দলের রাজনীতির উপর আস্থা হারিয়েছেন, এবং সে কারণে উনি ধর্মভিত্তিক উন্মাদনামূলক কথা বলছেন। এটা রাজনীতিকরা বলছেন, ভারতীয় পত্রপত্রিকায় সেটা এসেছে। আসলে মোদী তো শুরু থেকেই ধর্মভিত্তিকই কথা বলে আসছেন, শুরু থেকেই হুম উনি হুম হিন্দু ধর্মকে ধারণ করে কথা বলে আসছেন। এর ফলে যে সমস্যাটা হচ্ছে, মোদী ওই শুরুতে আমি যেটা বললাম, মোদী তো আসলে ভারতের প্রধানমন্ত্রী, উনি তো হিন্দু ধর্মের কোন গোষ্ঠীর প্রধানমন্ত্রী না। মোদী ভারতের প্রধানমন্ত্রী, মোদী
ভারতবর্ষের হিন্দুদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মুসলিমদের প্রধানমন্ত্রী, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যে যে ধর্ম আছে সে প্রত্যেকটা ধর্মেরই যত নাগরিক আছে উনি সেই হুম। নাগরিকের প্রধানমন্ত্রী। সেই নাগরিকের প্রধানমন্ত্রী যখন একটা ধর্মীয় কথা বলে তখন এটা ওইটাকেই আসলে সুযোগটা প্রত্যাশিত না, নিয়েছে এটা আসলে কমিউনিস্ট। দুঃখজনক, আমরাও মনে করি তাই। এটা দুঃখজনক। হ্যাঁ, আমি একটু মাহবুব ভাইয়ের কাছে যেতে চাচ্ছি। মাহবুব ভাই, আপনি তো শুনলেন ফারুকী ভাইয়ের কথা, আমার প্রশ্নও শুনেছেন আপনি। আহ, আপনার বিশ্লেষণটা আমরা জানতে চাচ্ছি। এটা হচ্ছে খালেদের সাথে আমার দ্বিমত করার কোনো সুযোগ নাই, কারণ আমি পুরোপুরি একমত। এই যে ঘৃণা ভাষণ, এই ঘৃণা ভাষণ মোদীর কিন্তু নতুন কিছু না। মোদী ক্ষমতায় এসছে এই ঘৃণা ভাষণ দিয়ে। কারণ রাম মন্দির ইস্যুকে কেন্দ্র করে গোধারা যে হত্যাকাণ্ড ছিল, ট্রেনের আগুন দেওয়া থেকে শুরু করে, সেটা ঘৃণা ভাষণের মধ্য দিয়ে তার শুরু। গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, হুম। সেই গুজরাটের দাঙ্গাও কিন্তু মিথ্যাচার এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি তার ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে সেই দাঙ্গাটা ঘটেছিল। এবং এই দাঙ্গার ফলে, এটা আমাদের কথা না, সারা বিশ্বেই তখন গুজরাটের কসাই হিসাবে তিনি খ্যাতি লাভ করেন। এবং তার খ্যাতিটা এতই জগৎ বিখ্যাত হয়, তখন মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত তার উপরে নিষেধাজ্ঞা আরোপ। এখন ভারতের সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের ঘৃণা ভাষণ তারা একসেপ্ট করবে কিনা। আর মোদীর হিন্দুত্ব তো নতুন কিছু, তিনি হিন্দুত্বের কার্ডের সাথে সাথে তিনি সাম্প্রদায়িক যে উস্কানি। কারণ আমাদের নিশ্চয়ই মনে আছে, গত নির্বাচনের সময়, গত পার্লামেন্ট নির্বাচনের সময়, লোকসভা নির্বাচনের সময় জাস্ট আগে দিয়ে তিনি বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় তিনি বৃহত্তর ফরিদপুরে গেছিলেন, গোপালগঞ্জে গেছিলেন। তার লক্ষ্য ছিল মতুয়া ভোট। মতুয়া ভোট মানে হচ্ছে হিন্দুদের একটা বড় সম্প্রদায়, এরা মানে একটু লোয়ার কাস্ট, এবং এরা আমাদের বর্ডার বেল্টে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্ডার বেল্টে, আমাদের সীমান্ত সংলগ্ন এলাকায় এরা কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের জন্য একটা বড় ধরনের ফ্যাক্ট। তখন তিনি ওই মন্দিরে গেছিলেন এবং ঘটনাক্রমে সেই ফরিদপুরে, বৃহত্তর ফরিদপুরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা, মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা, এর সাথে যোগসূত্র আছে কিনা জানি না। কিন্তু যখন ভারতে নির্বাচন হয়, তখনই এই এই ধরনের ঘটনাগুলো ঘটে। তার মানে হচ্ছে এক ধরনের যোগসূত্র না থাকলেও এক ধরনের মানে এর সন্দেহ সাথে যে হতে পারে, যোগসূত্র থাকার সন্দেহ থেকে যায়। আশঙ্কা হুম। আমরা উড়িয়ে দিতে পারি। কারণ এই ধরনের ঘটনা ঘটলে, বিশেষ করে সারা ভারতে ঘটবে না, বিশেষ করে পশ্চিমবঙ্গে এর একটা প্রভাব। আর আপনি জানেন যে পশ্চিমবঙ্গে দিদি মোদির যে মানে সেটিং, বা দিদি মোদির যে ঐক্য, অথবা দিদি মোদির ক্ষমতায় চিরস্থায়ী করার যে প্রচেষ্টা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। কিরকম বাধাগ্রস্ত হয়েছে? গত বছর দিদি পেয়েছিলেন 22টি আসন, মোদি পেয়েছিলেন 18টি আসন, আর 2টি আসন কংগ্রেস। এইবার মানে দিদি মোদির একই বক্তব্য, 42-42। দিদিও বলে 42-42, আবার মোদিও বলে 42-42। তাহলে ওখানে তো 84টা আসন নাই। তাহলে 42-42 করলে তো 84টা আসন। আসলে এই সেটিং এর লক্ষ্য হচ্ছে যে আমরা দুইজনে মিলে 42-42। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী পিকচারটা চেঞ্জ হয়ে গেছে, যেখানে গতবার বামপন্থীরা একটি আসনও পায় নাই পার্লামেন্ট, ওয়েস্ট বেঙ্গল। সেইখানে এইবার বামপন্থীদের তরুণ তুর্কি প্রার্থীরা পাগল করে ফেলেছে বিজেপি এবং তৃণমূল, যার ফলে খোদ প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে ভাষণ দিতে বাধ্য হয়েছে। তার ভাষণে বলেছে যে আপনারা যদি বিজেপিকে ভোট নাও দেন, কংগ্রেস সিপিএম কে ভোট দেবেন। তার মানেটা কি? তিনি কিন্তু ইনডাইরেক্টলি মমতার পক্ষে প্রচারটি সেরে গেলেন। তার মানে হচ্ছে যে মোদী ভয় পেয়েছে। পশ্চিমবঙ্গে 42টা আসন, তার নিজের আছে এখন 18টা আসন। এখান থেকে যদি আসন কমে যায়, কারণ এবার সে একটা স্লোগান তুলেছে, স্লোগান ঠিক বলা যাবে না, এটাকে বলা যায় একটা প্রোপাগান্ডা। যেমন হিটলার তার যে গোয়েবলস একটা নীতি ছিল, প্রচারমন্ত্রী। যে একটা কি শুরু করলো, নির্বাচন শুরু হওয়ার আগেই স্লোগান দিল আপকি বার 400 পার, অর্থাৎ এবার তারা 400 পার হয়ে যাবে। 543টা আসনে ওনারা 400 পার হয়ে যাবে।
আর কি বললো যে বিজেপি নিজেই 370। এটা তো এটাকে এটা কি নির্বাচন কি স্বপ্নে প্রাপ্ত সংখ্যা হয় নাকি? নির্বাচন হয় সাধারণত একটা মানুষের ভোটের ভিত্তিতে। একেবারে সুনির্দিষ্ট ভাবে 370টি আসন পাবে আর তার জোট 400 পার হয়ে যাবে, এটা হচ্ছে প্রভাকার। এটা একটা হিটলারের সে গোয়েবলস প্রভাকার। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে গোয়েবলস এই অপপ্রচার করার পরও হিটলারকে রক্ষা করতে পারে না, হিটলারের রক্ষা হয় না, গোয়েবলস রক্ষা। কারণ সোভিয়েত লাল ফৌজের পিটানির চোটে তার পরাজয় হয়েছিল এবং তাদের পরিণতি আমরা জানি। তো আমার মনে হয় বিজেপি তার পরিণতিটা বুঝতে পারছে। যখন মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায় তখন তারা নানান প্রচার অপপ্রচার প্রভাকাণ্ডায় লিপ্ত হয়। আমার কাছে মনে হচ্ছে এই যে ঘৃণা ভাষণ হচ্ছে তার এই অপপ্রচারের একটি অন্যতম কৌশল। একটু আগে যেটা বললাম যে মানে ফ্যাসিস্ট কায়দায় প্রার্থীদের নির্বাচন করে নিয়ে আসা, ভয় ভীতি প্রদর্শন করে, অর্থাৎ মানে ভারতে কিন্তু একটা ফ্যাসিজমের প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করছি। ভারতকে বলা হয় বৃহত্তর গণতন্ত্রের দেশ, কিন্তু এটা নেহরুর ভারত নয়, কিন্তু এটা কিন্তু ইন্দিরা গান্ধীর ভারত নয়, এটা কিন্তু দেবগৌড়ার ভারত নয়, ইভেন এটা কিন্তু বাজপেয়ীর ভারতও নয়। বাজপেয়ী এই বিজেপিরই প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু বাজপেয়ী ছিলেন সোবা। আর এইবার যে ভারত, এই ভারতের সমস্ত কলকাঠি নাড়ে হচ্ছে আরএসএস। নাগপুরে বসে আরএসএস এর সমস্ত কলকাঠি নাড়ে। অর্থাৎ আরএসএস কি চায়? হিন্দুত্ব চায়। অর্থাৎ তারা তাদের তো যে গোপন করে না, ওরা কিন্তু বলে আমরা হিন্দুত্ব চাই, আমরা অখণ্ড ভারত চাই। তার মানে কি পুরো এই এলাকার মানুষের উপরে তারা প্রভুত্ব করতে চায়। সেই প্রভুত্ব করার প্রতীক হিসেবে আজকে মোদীকে তারা ক্ষমতায় বসিয়েছে এবং একটা ফ্যাসিজম কায়েম করতে চায়। তো আমার বিশ্বাস এবারের যে নির্বাচন, এটা মানে সাধারণভাবে ভারতীয় পত্র পত্রিকায় আমরা যেটা দেখছি যে মোদী বোধহয় এসে গেল। আর বাংলাদেশের পত্র পত্রিকায় দেখলে তো মনেই হয় যে মোদী তো ক্ষমতা এসেই গেছে, খালি শপথ গ্রহণটা বাকি আছে। কিন্তু বিষয়টা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম না। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, ভারতে কিন্তু আঞ্চলিক শক্তি উত্থান হচ্ছে আগামী দিনে, বা ইভেন এইবারের নির্বাচনও কারা ক্ষমতা যাবে কারা যাবে না, এইটা কিন্তু নির্ণায়ক শক্তি হবে আঞ্চলিক শক্তি। এটা দক্ষিণে যেমন আঞ্চলিক শক্তির উত্থান হয়েছে, উত্তরেও কিন্তু আঞ্চলিক শক্তির উত্থান হয়েছে। বিহারের মতো একটা বড় রাজ্যে যেখানে 40টা আসন, সেই রাজ্যে আরজেডি, এটা লালু প্রসাদ যাদবের যে দল, অত্যন্ত শক্তিশালী। মুলায়ম সিং যাদবের যে দল, এখন তো মুলায়ম সিং নয়, মুলায়ম সিং এর ছেলে অখিলেশ যাদব, তার যে দল অত্যন্ত শক্তিশালী। যদিও মানে উত্তরপ্রদেশে বিজেপিও শক্তিশালী। তো এই যে আঞ্চলিক দলের উত্থান ঘটছে, পাঞ্জাবেও আঞ্চলিক দলের উত্থান ঘটেছে পাঞ্জাবে। আবার একইভাবে আমরা দেখছি যে নর্থ ইস্টে আঞ্চলিক দলগুলো কিন্তু শক্তিশালী। এমনকি জাতীয় স্তরের দল কিন্তু আঞ্চলিক দলগুলোর সাথে সমঝোতা করে তারা প্রার্থী দিতে বাধ্য হচ্ছে। এইরকম একটি অবস্থায় এসে মোদী কিন্তু বুঝে গেছে, বার্তা পেয়ে গেছে, তার এবার আর সুবিধা হবে না। আপনি বার 400 বার, এটা সেট প্রভাকাণ্ডা। ঠিক যেভাবে হিটলারের রক্ষা হয় নাই, গোয়েবলসও রক্ষা পায় নাই, ঠিক সেইভাবে আমার ধারণা মোদীর এবার রক্ষা। হ্যাঁ, এই বিষয় আপনার এই বিষয়টা দেখতে হলে আমাদের আরো সেই ভোট গ্রহ মানে শেষ হওয়া এবং ফলাফলের সময় আমরা দেখতে পাবো যে আসলে মোদি কতটা ঠিক বলেছিল। যাই হোক, আজকে আর আমরা বাড়াচ্ছি না কথা, এই পর্যন্তই থাকুক। আমরা ইলেকশন তো চলতেই থাকবে, সো আমরা আবার পরবর্তীতে আপনাদের পরের অনুষ্ঠানে আপনাদের সাথে আবার কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।